ডোনাল্ড ট্রাম্প কিন্তু জেনে বুঝে একটা গ্লোবাল মন্দা আনতে হয়তো চলেছেন। হ্যাঁ, এই স্ট্রং ওয়ার্ডটা ইউজ করছি কারণ আজকে একটু অর্থনৈতিক ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন, একদিনের শেয়ার মার্কেটে ভারতের বাজার দিয়ে তো কিছু হয় না, একদিনের এই ব্যাপারটা নয়। এর যে ইম্প্যাক্ট এটা কয়েক মাসের জন্যে, ইফ নট ইয়ার্স। কেন যুক্তি দিয়ে আপনাদের সাথে এটা বলবো যে এটার সুদূর প্রসারী ফল কতটা হতে পারে, এবং তার সাথে সাথে কয়েকটা জিনিস ভারতের সাথে যে মানে কি বলবো একটা বৈষম্যমূলক আচরণও করা হয়েছে তা নিয়েও বলবো। তার আগে দেখুন, ভিডিওতে এখন ইউএসের মার্কেট চলছে মোটামুটি এখন ইন্ডিয়াতে 8টা বাজে, যখন এই ভিডিওটা শ্যুট হচ্ছে 8টা 15। দেখতেই পাচ্ছেন ইউএসের বাজার S&P 500 4%-এর মতো মাইনাস, ডাও জোন্স 3.5%-এর মতো মাইনাস, পয়েন্টের নিরিখে 1,500 পয়েন্ট মাইনাস, ন্যাসড্যাকও ওই 4%-এর মতো মাইনাস, 4.62, মানে প্রায় 5%-এর মতো মাইনাস হচ্ছে ন্যাসড্যাক। কেন? কয়েকটা স্টক বলি। এনভিডিয়া 6% মাইনাস, কিন্তু অ্যাপেল 8% মাইনাস। অ্যাপেল লাস্ট কবে অ্যাপেল খুব স্টেবল স্টক, অ্যাপেলের মতো একটা স্টক 8-10% মাইনাস হয়েছে, মনে করা কিন্তু যাবে না। একটা অ্যাপেলের একটা মাত্র কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু আমাদের ইন্ডিয়ার মানে বাজারের মতো, মানে টোটাল 4 ট্রিলিয়নের মতো মার্কেট ক্যাপ একটা একমাত্র অ্যাপেলের। তাহলে সেই স্টকটাতে 10% নিচে ফেলতে কত পরিমাণ সেলিং আসলে, তাহলে সেই এত বড় স্টক 10% পরে একবার ভাবুন। ক্লিয়ারলি এই জিনিসগুলো যে হচ্ছে সেটা সম্পূর্ণ গতকাল ট্রাম্পের যে ব্যাপারটা সেটার জন্য। এবার আমি আসবো এই বাজারের ব্যাপারটা বললাম। আজকে যেটা আরও একটু চমকপ্রদ সেটা হচ্ছে, যেটা আমি টেলিগ্রামেও আপনাদের বলেছিলাম রাতে, কালকে কিন্তু রাতে আপনাদের সাথে আমি ছিলাম, টেলিগ্রামে আপডেট দিচ্ছিলাম আপনাদের যেমন যেমন বাজার হচ্ছিল, এবং এই যে ট্রাম্পের বিভিন্ন জিনিসগুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ট্রাম্প যখন এই জিনিসটা নিয়ে এসেছিল যে ট্যারিফের চার্টটা, সেটা সেখানে আমি বলেছিলাম যে একটা রেয়ার ইভেন্ট হচ্ছে, যেখানে যেখানে আহ, যে গোল্ডও পড়ছে, মানে গোল্ড র্যালিং হচ্ছিল, তখন গোল্ডও বাড়ছিল, মানে স্টকও বাড়ছিল প্রথম দিকে। তারপর যেই তারপর যেই ট্রাম্প বলল, তারপরে কি হলো দেখুন, মার্কেট তো বন্ধ হয়ে গেছিল, ফিউচার মার্কেট পড়লো 2-3%-এর মতো মাইনাস হলো। তারপর আজকে যদি গোল্ড আর সিলভার দেখেন, গোল্ড আর স্পেশালি সিলভার প্রায় 6%-8%-এর মতো মাইনাস, এরকম একটা মেটাল মানে এরকমভাবে পড়বে জানা যায়। তার মানে এটা কি, এটা প্যানিক ব্যাপারটা যে আসছে ইনভেস্টরদের মধ্যে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে একটা প্যানিকের ব্যাপার আসছে। তো জানেন একটু সিলভারের ওই একটু ইন্ডাস্ট্রিয়াল ইউজও আছে, সেই জিনিসগুলো মানে টোটাল ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু লোকে সন্দিহান হয়ে পড়ছে। কেন হচ্ছে একটু ভাবুন, শেয়ার মার্কেটে একদিনের জন্যে নয়, আজকে আমাদের ভারতের বাজার হয়তো দাঁড়িয়ে গেছে, সে এক্সপায়ারি হতে পারে বা একটা বড় ইভেন্ট আসবে তার দুদিন আগে শর্ট হয়েছিল, আজকে একটু শর্ট কাভারও হয়েছে, প্লাস মিউচুয়াল ফান্ডরাও রেডি ছিল সাপোর্ট দেওয়ার জন্যে, যে মোটামুটি ভারতকে ভারতের বাজারে এই জিনিসগুলো আছে, প্লাস এক্সপায়ারি ছিল। তো আজকের দিনটা নয় কেটে গেছে, কিন্তু ইকোনমিক্যালি গ্লোবাল ইকোনমিতে যা শুরু করেছে, কি করেছে একটা দুটো পয়েন্ট আমি বলি, যেটা আমার সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে যখন ইনি এই চার্টটাকে নিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আমি ইউটিউবে পোস্টও করেছিলাম এই চার্টটা দিয়ে রাতের নাগাদ। রাতে যারা যারা আমার সাথে ছিলেন একটু লিখে দেবেন যে দাদা ছিলাম, মানে টেলিগ্রামটা ফলো করছিলেন, কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, ফ্রি টেলিগ্রাম জয়েন করে নেবেন। এই যে চার্টটা আমি এখানে দিয়েছিলাম, আপনি একবার দেখুন, এখানে এখানে যদি দেখতে পারেন, মানে আমি জাস্ট বলছি, যখন এই যে ইন্ডিয়া এখানে বলছে, মানে যা এখানে প্রথম দিকে দেখাচ্ছে, প্রথম একটা টেবিলে দেখিয়েছে যে সেই দেশগুলো ইউএসের উপর কতটা ট্যাক্স চাপাচ্ছে, আর তার বদলে 50% ছাড় দিয়ে এখন ইউএস কতটা করছে সেটা এই এই হলুদ দিয়ে সে বলেছে। এইবার ব্যাপার হচ্ছে, উঠতে বসতে তো চায়নাকে কটু কথা বলে ইউএসের সব থেকে যদি শত্রু মনে হয় চায়না, আর এরাই এই স্পেশালি ডোনাল্ড ট্রাম্প
যখনই ইন্ডিয়ার কথা বলা হয় তখনই বলা হয় হ্যাঁ প্রাইম মিনিস্টার ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, উই হ্যাভ আ ভেরি গুড রিলেশন উইথ ইন্ডিয়া, মানে ভালো, দারুণ দারুণ সবসময়, কালকেও এই কথা বলেছে। তাহলে চায়নাকেও 50% ছাড় দিয়েছে, মানে চায়না 67% হয়তো ট্যাক্স ওদের উপর ইউএস এর উপর লাগাতো, তাহলে ইউএস এখন 67-এর অর্ধেক মোটামুটি 34% ট্যাক্স লাগাচ্ছে, ইন্ডিয়া 52 তাই 26 করে দিয়েছে। তাহলে মানে 50% করে সব দেশকে ডিসকাউন্ট দিয়েছে। এটা কি হলো? তুমি শত্রু দেশকে, যাকে তুমি উঠতে বসতে গালাগালি দাও, শত্রু দেশকেও তুমি 50% রেহাই দেবে, ছাড় দেবে, আর যাকে তুমি বন্ধু বলছো তাকেও তুমি 50%ই ছাড় দেবে। তাহলে তোমার সাথে বন্ধুত্ব রাখবো কেন, বা রেখে দরকার কি? তুমি শত্রু আর বন্ধু দুজনকেই যদি সেম চোখে দেখো, সেম পর্যায়ে যদি নামিয়ে আনো, এইটা তো কোনো রকম বাইল্যাটারাল রিলেশনশিপের কথা হতে পারে না। এইটা কি করে হয়েছে আমি বুঝতে পারি না। যারা যারা মানে এই কদিনে কাদের সাথে মারপিট চলছিল, মানে মারপিট মানে ওই কথা কাটাকাটি, কানাডা, মেক্সিকো, বিভিন্ন অন্যান্য দেশ, ঠিক আছে, তাদের সাথেও তাদেরকেও 50% যা ট্যাক্স করে 50% ছাড় দিয়ে তাদের করেছে। ইন্ডিয়াকেও 50% মাত্র ছাড় কেন? ইন্ডিয়া দেখাচ্ছে, ওনার ওনার ক্যালকুলেশন উনিই জানেন, যাই হোক উনি দেখাচ্ছেন যে ইন্ডিয়া 52% ট্যাক্স ইউএসের উপর আরোপ করে। তাহলে সেখানে আপনি 50% ছাড় দিয়ে 26 করবেন কেন? ইন্ডিয়া তো আপনার বন্ধু। তাহলে সেখানে তাকে তাকে 70% বা 80% ডিসকাউন্ট দিন। মানে এই জিনিসগুলো মানে একটু বুঝতে হবে যে কি জিনিস। আর কালকে আরেকটা কথা বলেছে, যখনই আপনি এই ভিডিওটা শুনবেন, ভিডিওগুলো তো সবই এসে গেছে ইউটিউবে, অনেকে সময় দেখতেই পাবেন। সেখানে বলেছে ইন্ডিয়া ইন্ডিয়া ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, এই তারপর বললো, আবার হেসে বলেছে, ওই লাইনেই বলেছে সামটাইমস যে কিছু কিছু সময় বন্ধুরাও শত্রুর থেকে মানে খারাপ বিহেভিয়ার করে বা খারাপ হয়, এই কথাটাও বলেছে। ফ্রেন্ডস আর ওয়ার্স দেন ফো, এরকম এই টাইপের কথা বলেছে। মানে এইটা তো একটা নক্কারজনক, একটা ধিক্কারজনক কথা। আমরা অ্যাজ আ ইন্ডিয়ান এটাকে ধিক্কার জানাচ্ছি। আপনারা কি করছেন একটু নিচে, অ্যাটলিস্ট ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবেন। এই ধরনের কথাবার্তা, যেখানে ভারতকে এত ভালো বলা হয়, ভারত তো একটা স্টেবল সাথী, এই নয় যে চায়নার মতো এক কথা বলে তারপর পিছন থেকে ছুরি মেরে দেয়, ওরকম টাইপের তো কোনোদিন ভারত করেনি, ভারতের হিস্ট্রিতে সেটা নেই। তো সেই জিনিসে সেই জায়গায় দাঁড়িয়ে, আর কোভিডের সময় তো খুব একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে যে কে বেশি হেল্প করে। সারা পৃথিবীকে হেল্প করেছে ভারতও, অনেক করেছে, সে মেডিসিন দিয়ে হোক বা যাই করে হোক, অনেক ধরনের হেল্প করেছে, ইকোনমিকে দাঁড় করানো, অনেক ম্যানুফ্যাকচারিং ভারতের মাধ্যমে হয়েছে, সবই করেছে, সবই করা হয়েছে, ইন্ডিয়া সাপোর্টও করেছে। কিন্তু তাকে তাকে আর চায়নাকে বা অন্যান্য দেশকে সবাইকে তুমি একই পংক্তিতে রেখে দেবে, এদিকে বলার সময় বলবে যে ভারত আমার বন্ধু। এইগুলো কি ধরনের কথাবার্তা? খুব মানে সত্যি আজকে রাগ লাগছে, এরকম কোনোদিন আমার মানসিকতা হয়তো আপনি দেখেনও নি। মানে কালকে আমার দেখে এতটা খারাপ লেগেছে যে ঠিক আছে, তুমি বলো যে ঠিক আছে আমি এই তা আমি সবাই করছি, ঠিক আছে, মুখে আবার বলার সময়ও বলছে ইন্ডিয়া আমার বন্ধু, সব সময় ওই কথাটা ট্যাগ লাইন দিচ্ছে। আর তারপর তুমি শত্রুর সাথেও যা যা ট্যারিফ দিচ্ছ, বন্ধুদেরও তাই ট্যারিফ দিচ্ছ, এটা কি মামার বাড়ি হচ্ছে? যাই হোক, এইবার কি হতে চলেছে একটু দেখুন। এই যে ব্যাপারগুলো হচ্ছে, আর তার সাথে সাথে আরেকটা বলছেন উনি, যে এই তো ট্যারিফ আমি চাপিয়ে দিচ্ছি, তাহলে এর থেকে বাঁচার একটাই উপায় যে ইন্ডাস্ট্রি আমার এখানে এসে ইন্ডাস্ট্রি করুক, তাহলে কোনো ট্যারিফ লাগবে না। আরে বাবা, একটা কলকারখানা ওখানে স্থাপন করতে এটা কি একদিনে হয়ে যায়? আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, টিএসএম মানে তাইওয়ান সেমিকন্ডাক্টর, যেটা বিশ্বের 1 নম্বর সব থেকে বড় সেমিকন্ডাক্টর যারা বানায় প্লান্ট, তাদেরকে 2-3 সপ্তাহ আগে আমেরিকা তাদের মালিককে ডেকে এনে একটা প্রেস কনফারেন্স করে, ওই ডোনাল্ড ট্রাম্প, জানেন উনি দেখাতে বেশি ভালোবাসেন, করে বলেছেন যে তাইওয়ান সেমিকন্ডাক্টর আমাদের এখানে প্লান্ট বানাবে। এবং তাইওয়ানের যে সেমিকন্ডাক্টরের যে হেড, তিনি বলেছিলেন হ্যাঁ আমি এখানেই বানাবো, কারণ এনভিডিআর ম্যাক্সিমাম অর্ডার, সবই পুরো অর্ডারটাই তাইওয়ান পায়, এবার সেমিকন্ডাক্টর পায়, এবং বুঝতেই পাচ্ছেন এনভিডিয়া এখন ওয়ার্ল্ডের 1 নম্বর সেমিকন্ডাক্টর কোম্পানি, তো তাই জন্য করবে। এইবার সে তো হ্যাঁ বলে চলে গেল, ঠিক আছে চাই। তারপর উনিই বললেন, তাইওয়ান সেমিকন্ডাক্টরের যিনি হেড, তিনিই বললেন হ্যাঁ কলকারখানা আমরা তৈরি করব, সেটা করতে আমাদের 3 থেকে 5 বছর সময় লাগবে। সেমিকন্ডাক্টরের প্লান্ট তো আমি তুড়ি মারবো আর 1 মাসে দাঁড়িয়ে যাবে তা তো নয়, এটা একটা বিশাল ফ্যাসিলিটি, বানাতে সময় লাগবে, 3 থেকে 5 বছর সময় লাগবে। তাহলে ততদিনে ট্রাম্পই তো থাকছে না।
আর সে এখন বলে যাচ্ছে যে না, ম্যানুফ্যাকচারিংয়ের ব্যাপার। কোম্পানিগুলোকে সময় তো দিতে হবে। সময় কি করে পাবে? এই যাদের উপর 26% 30% যথেচ্ছভাবে যাই ট্যাক্স লাগাচ্ছে না কেন, তারা যে ব্যাপার ডিসিশনটা নেবে যে আমি তাহলে তাহলে কোন দেশের মারফত ঘুরপথেও অনেকে ব্যবসা করে, যে কিভাবে আমি কি করব না করব, এইসব বুঝে উঠতে গেলেও তো তার সময় লাগবে। এবং বুঝে উঠতে গেলেও একটা দেশে যদি নতুন আমি একটা প্ল্যান্টও বসাই, সেটাও তো আমার সময় সাপেক্ষ ব্যাপার, এটা তো একদিনে হবে না। একটা প্ল্যান্ট বসাবো, তারপর সেটা অপারেশনাল হবে, মিনিমাম 3 বছরের গল্প। তাহলে একটা অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা নিজের মানে ইগোর জন্যে বা যাই বলুন না কেন, এই রকম ব্যাপারটা আমি ভাবি না। আগে আগে আমি ভাবতাম যে ঠিক আছে, ট্যারিফ ট্যারিফ নিজের দেশকে সবাই দেখে, তাই জন্য করছে, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়াকে নিয়ে যে কথাগুলো উনি বলেছেন কালকে, যে ফ্রেন্ডস ইজ বেটার দেন সামটাইমস ফো ইজ বেটার দেন ফ্রেন্ডস, এরকম কথা ইন্ডিয়া বলার পরেই সেটা। আর ইন্ডিয়া ফ্রেন্ডকেও তুমি যে হারে রেট দিচ্ছ, তুমি অন্যদেরও সেই হারে ডিসকাউন্ট দিচ্ছ, এটা কীরকম কথা হলো? এটা কীরকম কথা হলো? তো এই জন্য বলছি, আজকের ডিসিশনটা আমি তো একদম একদম ধিক্কার জানাচ্ছি আমেরিকার এই অ্যাপ্রোচকে। এইবার এইবার যেটা যেটা উনি নিয়ে যাচ্ছেন ট্রাম্প, কোন দিকে, সেটা হচ্ছে যে একটা বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেওয়া কিন্তু হচ্ছে। না হলে এক একটা এরকম স্টক এরকমভাবে পড়ে না। প্লাস এইটাও দেখুন, এই যে আমেরিকার বাজার উপর থেকে কিন্তু এখানে নেমেছিল, তারপর উঠেছিল, সুন্দর উঠেছিল, বাউন্স দিয়েছিল, এখানে এসে আবার উঠেছিল, মানে একটা কনসলিডেশন ফেজে ঢুকেছিল। আজকে কিন্তু সেই লোটা ভেঙে গিয়ে এখানে চলে এলো। উপর থেকে যদি দেখেন, এখন 12%-এর মতো মাইনাস হয়েছে উপর থেকে, টপ থেকে। যদি ট্রাম্পের এই অ্যাটিটিউড থাকে, বলতে দ্বিধা নেই যে আমেরিকা হয়তো রিসেশনেও যেতে পারে। শুধু আমেরিকা যাবে না, দেখুন, আমেরিকা যাবে আর আমরা একদম ঠিকঠাক থাকবো গ্লোবাল ভাবে, তা একদমই হবে না। আমরা হয়তো, হ্যাঁ, আমেরিকার থেকে কম বাজে হব, কিন্তু খারাপ হব, বাজেও হব। মানে যদি একটা বড় ইকোনমি স্লোডাউনে চলে যায়, বা গ্লোবালি এর এফেক্ট তো গ্লোবালি পড়বে, ও তো পৃথিবীর সব দেশকেই প্রায় নিজের সাথে নিয়ে নিয়েছে। তো তো এর প্রভাবটা সব দেশেও যদি পড়ে, অল্প বিস্তর, ইন্ডিয়ার উপরেও অল্প বিস্তর পড়বে, কিছু কিছু কোম্পানির উপর পড়বে। আজকে দেখেছেন আভান্তি ফিডস, যেটা ভালো একদম এই খারাপ মার্কেটে, আভান্তি ফিডসের চার্ট দেখবেন, ও দাঁড়িয়েছিল এতদিন। আজকে শুধুমাত্র, ওটা টেকনিক্যাল কোনো কারণ নয়, শুধুমাত্র এই ট্রাম্পের এই নীতির জন্য 20%-এর মতো আজকে মাইনাস হয়ে গেল। এই জিনিসগুলো বুঝতে হবে। আইটি তো ছেড়েই দিন, আইটির তো মানে আইটিরা গাইডেন্স দেবে কি করে? আইটি কোম্পানি কি জন্য চলে? ওরা কোয়ার্টারলি এসে এসে গাইডেন্স দেয়, তাই তো? গাইডেন্সের উপর ভিত্তি করে বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করে, সেই অনুযায়ী হয়। এবারে ও গাইডেন্স দেবে কি করে? এই যে মার্চ মাসের কোয়ার্টার শেষ হলো, এই যে রেজাল্ট বেরোনো শুরু হবে এপ্রিল থেকে, এপ্রিলে প্রেস কনফারেন্স করে যখন গাইডেন্স যাই চাইবে, তখন ওরা হয়তো একটা মনমর্জি নাম্বার হয়তো বলবে, কিন্তু সেও জানে যে এটা আমরা জানি না কি হবে। কারণ কি হতে চলেছে, কোন সেক্টরের কি, এই যে ট্যাক্সের ইমপ্লিকেশনগুলো কি হবে, ট্যারিফের ব্যাপারগুলো কি হবে, আবার রাতারাতি চেঞ্জ হয় কি না, না কি হয়, সেটাই তো জানা নেই। বা এরা এরা যাদের সার্ভিস দিচ্ছে, সেই কোম্পানিগুলোর কীরকম হবে, সেটা তো জানা নেই। ধরুন অ্যাপেলের পার্টিকুলার একটা জিনিস, সার্ভিস হয়তো টিসিএস দিচ্ছে, কথার কথা বলছি, ধরে নেবেন না। বা আমেরিকান এক্সপ্রেস আজকে 10% মাইনাস, আমেরিকান এক্সপ্রেস আমেরিকার কোম্পানি, আমেরিকান এক্সপ্রেস বা ব্যাংক অফ আমেরিকা, এইগুলো সব এখানে। ধরুন ওই ব্যাংকিং সার্ভিসের সফটওয়্যারটা ধরুন টিসিএস প্রোভাইড করছে, ধরতে বলছি। তাদের যদি বিজনেসের একটু ইম্প্যাক্ট হয়, তাহলে তো অর্ডার ইনফ্লো একটু কম হবে, তাদের এফেক্ট তো আমাদের আইটির উপরেও পরোক্ষভাবে পড়বে। শুধু আইটি না, আমরা শুধু আইটি বলছি, হ্যাঁ, আর ভাবছি যে ব্যাংকিং, এনবিএফসি সেক্টর আজকে যেমন ভালো করেছে, যে সব একদম ঠিক আছে, ওটা তো দারুণ বাড়বে, দারুণ হয়ে যাবে, না, ওইটা ভাবার কারণ নেই। হ্যাঁ, হয়তো কম খারাপ হবে, কিন্তু এই নয় যে ইকোনমি থেকে একদম ডিট্যাচড হয়ে যাবে ব্যাংকিং, তা একদমই নয়। গ্লোবাল যে এই খেলাটা শুরু করা হয়েছে, এইটা কিন্তু খুব একটা ঠিক নয়। আজকে আবার একটা বলছে ব্রিক্স, ব্রিক্স কান্ট্রি আপনারা জানেন, সেখানে ইন্ডিয়াও আছে। তারা একটা নিজস্ব কারেন্সি আনার কথা ভাবছিল, নিজস্ব ট্রেডগুলোকে যাতে আরও ভালো করা যায় তার দিকে বলছে। সেখানে আবার আমেরিকা হুমকি দিয়েছে যে না, সেসব যদি করা হয় তাহলে
অয়েলের উপর আমি আরও বেশি জিনিস চাপিয়ে দেবো, বা আরও একটু ট্যারিফ পার্টিকুলার দেশগুলোতে বাড়াবো, বা যারা ভেনেজুয়েলার তেল নেবে, ভেনেজুয়েলা থেকে জানেন কম দামে তেল পাওয়া যায়, ভেনেজুয়েলা থেকে যারা তেল নেবে তাদের উপর বেশি করে মানে শক্তি দেওয়া হবে, বা তাদের উপর বেশি করে ট্যারিফ দেওয়া হবে। এই সবগুলো কি হচ্ছে? মানে এই জিনিসগুলো একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা। আমি যে দুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে এটা কি একটা, এই যে ট্রাম্প, এই যে দুদিন আগে ট্রাম্প কি ম্যানমেড রিসেশন আনতে চলেছে? যে সব তো ইকোনমি মোটামুটি দাঁড়িয়ে গেছিল, ঠিক চলছিল, ঠিক আছে, স্লো ডাউন হতেই পারে, ঠিক আছে, কিন্তু সেটাকে এরকমভাবে তৈরি করা। নিজের সামনেই দেখুন না, অ্যাপেল 10% মাইনাস হয়েছে একদিনে। কবে হয়েছে মনে করতে পারবেন? দেখবেন মনে করতে পারছেন না। তো এই ব্যাপারগুলো একটু আছে, একটু সাবধানে চলার সময় এসেছে। এবার আমাদের কি করণীয় সেটা নিয়ে একটু বলবো। তার আগে আজকে যে মেন, আমি যেহেতু খুব মানে বুঝতেই পাচ্ছেন খুব বীতশ্রদ্ধ হয়ে আছি আমেরিকার এই পলিসিটা, স্পেশালি ভারতের উপর, যেখানে একদিকে তুমি ফ্রেন্ড বলছো আর একদিকে তুমি এই কাজগুলো করছো, সেটা তো ঠিক নয়। ফ্রেন্ড আর ফো দুজনকেই একই পংক্তিতে রেখে দেওয়া, এটা কোথাকার ভালো কাজ, তাই না? আচ্ছা, এইবার আমি আসছি আরও একটা দুটো বিষয়, যে আমাদের এখন কি করা উচিত। আমার মনে হয় এখন এখন যারা ট্রেডার তাদেরকে খুব কশাসলি থাকা উচিত। মানে উপরের দিকের সুইং ট্রেড থেকে 2-3 দিন একটু বিরত থেকে মার্কেটকে আগে দেখা উচিত, আমি বলবো। আজকে কি করেছে মার্কেট? আজকে আমাদের মার্কেট যথেষ্ট রেজিলিয়েন্স দেখিয়েছে, নিফটি লেভেলে বলছি, কিন্তু ইন্ডিভিজুয়াল অনেক স্টকে কিন্তু ভালো ভালো সেলিং হয়েছে, মানে নিফটিকে দাঁড় করিয়ে রেখে। কিন্তু ঠিক আছে, 2-3 দিন একটু নিফটিকে দেখুন। এই নয় যে ভাববেন যে সব ঠিক হয়ে গেছে, এবার এবার আমার একদম পুরো একদম বাইংয়ে চলে গেলাম, বাইং মোডে অন করে দিলাম। না, তা নয়, একটু দেখুন, একটু কশাস অ্যাপ্রোচটা রাখুন। কারণ ট্রেডাররা তো শর্টও করতে পারেন, কিন্তু শর্ট করলে আবার যদি ট্র্যাপড হয়ে যান, দেখুন ক্রিটিক্যাল লেভেল যদি ভাঙে, যেমন 22,800 থেকে 23,000, এইটা একটা ক্রিটিক্যাল জোন আছে, এই লেভেলটা যদি ভাঙে, এই জিনিসগুলো আমার মনে হয় যে গ্লোবাল অর্থনীতিতে, দেখুন শেয়ার মার্কেট খারাপ, আপনি নিউজ আনুন, কোনো অসুবিধা নেই, খারাপ নিউজ ঠিক ডাইজেস্ট করে নেয়। শেয়ার মার্কেট যেটা পছন্দ করে না সেটা হচ্ছে আনসার্টেনটি। এই আনসার্টেনটির ব্যাপারটা খুব মুশকিল। আপনি বলবেন না এখন তো হয়েই গেছে, ঝুলি থেকে তো বেড়াল বেরিয়েই গেছে 26%, না, ব্যাপারটা একদিনে থেমে থাকবে না। আজকে ইউরোপ বলেছে আমরা রিটালিয়েশন করব, চায়না বলেছে আমরা রিটালিয়েশন করব। এই যে রিটালিয়েশন, সেগুলো কোথায় কোন দিকে গিয়ে দাঁড়ায় সেগুলোও তো দেখতে হবে। আর ভারত জানেন, ভারত এখন অ্যাটলিস্ট এই গভর্নমেন্টকে আমি অ্যাটলিস্ট দেখেছি যে মুখে খুব একটা বলে না। মানে যেমন চায়না ফায়না বা ওই যে আমাদের ট্রাম্প এসে সব বলে গেল, না, তা নয়, এখানে কাজ করতে বিশ্বাসী, ভেতরে ভেতরে কিন্তু তাদের দুজনের মধ্যে বাইল্যাটারাল ফক্সগুলো হচ্ছে, মানে হয়েওছে। আমাদের আমাদের প্রতিনিধি দল ইউএসএ গেছিল, এই করেছিল, কিন্তু ওই কি আর হবে, বুঝিয়ে কি লাভ? যে বুঝতে চায় না তাদের বুঝিয়ে কি লাভ? কিন্তু এই এই ব্যাপারগুলো আছে। এবার দেখা যাক কোন দিকে কি যায় অর্থনীতির দিকগুলো, কেন এক একটা কোম্পানি রাতারাতি এই 26%-এর ট্যারিফ, সেই ব্যাপারটাকে হজম করে নেবে, আর দুমদুম করে প্রফিটেবিলিটিও একই থাকবে, প্রফিট মার্জিনও একই থাকবে, তা তো আশা করা যায় না। বা নতুন একটা জায়গায় কলকারখানা স্থাপনের হয়তো প্ল্যান চলছিল, অনেকেরই এক্সপ্যানশন প্ল্যান চলে, সেই জায়গায় গিয়ে ধাক্কা খেয়ে যাবে অনেক কিছু। তো অনেক ব্যাপারগুলো আছে, এবারে রিক্যালকুলেশনেরও ব্যাপারগুলো চলে আসবে। সুতরাং ভারতের মার্কেটটা 23,000-এর উপর একটু ভালো ভালো যেন মনে হচ্ছিল, কিন্তু ওই এখন আবার একটু একটা আনসার্টেনটি এসেছে। এইটা ঠিক হতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে, একটু আমাদের নজর রাখতে হবে কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে। তো তারপর দেখা যাক কি হচ্ছে। ইউএসের মার্কেট তো দেখতেই পাচ্ছেন কি খারাপ অবস্থায় চলছে, কোথায় গিয়ে আজকে দাঁড়ায় সেটা দেখতে হবে, এবং তার তার রেশ কালকে আমাদের কি হয়। তবে একদিনের ভিত্তিতে দেখবেন না, আমার এই ভিডিওটাকে অ্যাটলিস্ট দেখবেন না। আমি একদিনের জন্য লেভেল ফেভেল নয়, আলাদা একটা ভিডিওতে নিশ্চয়ই বানিয়ে বলবো, সে আজকে হতে পারে রাতের দিক, আজকে হয়ে গেছে তাহলে কালকে আমি একটা ডিটেলস ভিডিও নয় আনবো। কিন্তু আজকে শুধু আমি একটু অর্থনীতি আর গ্লোবাল এই যে মন্দার হয়তো শুরুয়াত করতে চলেছে, সেইটার আমার ডাউট নিয়ে আপনাদের সামনে বলছি, যে আমার মনে হচ্ছে যেন একটা গ্লোবাল মন্দার ট্রিগার ট্রাম্প করতে চলেছে, বা আনসার্টেনটি, যতদিন না উনি খোলসা করে কিছু করছেন। হয় তুমি আগে থেকে নেগোসিয়েশন করে নাও তারপর এই করো,
ইনি কি ভাবছেন আগে আমি ওই লোহা দিয়ে পিটিয়ে দিই, আগে আমি হাতুড়ির বাড়ি মেরে দিই, তারপর তাদের বলি যে এবার ব্যান্ডেজ বাঁধার চেষ্টা করো, এবার ঠিক করো, ওই করো। কেন আগে থেকে কথা বলো না? তোমার যদি নেগোসিয়েশনই যদি এই হয়, তুমি আগে থেকে ভালোভাবে কথা বলে সব ঠিকঠাক করো, যে দেখো বলেই দাও তাদের ভেতরে ভেতরে, তুমি মিডিয়ার সামনে বলতে হবে না, ভেতরে ভেতরেই বলো যে দেখো আমি 26% বা 25% ট্যারিফ বা 30% ট্যারিফ এখানে লাগাবো, তোমার জন্য কিন্তু 30% ট্যারিফ, এবার তুমি বলো কি নেগোসিয়েশন করতে পারো। সেটা না বলে আগে ওই চার্ট দেখিয়ে সবার সামনে প্রেস কনফারেন্স করে নিজেকে অনেক বড় বলে এই সবগুলো করে নিলাম, তারপর বলছি এবার নেগোসিয়েশনে। কেন ওর সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি এসে বলেছে যে আমি চাইবো যে গ্লোবাল লিডাররা এবার এটাকে নেগোসিয়েশনের চোখে দেখুক, রিটালিয়েশন যাতে না করে। এটা কি কথা হলো? তুমি আগে হাতুড়ির বাড়ি মেনে নেবে, তারপর বলবে যে এবার আমি দেখি। ওই দিনগুলো আগে ছিল, এখন মনে হয় না সেটা আছে। কারণ প্রত্যেকের দরকার, যেমন চায়না, অর্ধেক জিনিস ম্যানুফ্যাকচারিং হয় অ্যাপেল আইফোনের চায়না থেকে, ইন্ডিয়াতেও হয়। তাই জন্য অ্যাপেলের এই অবস্থা আজকে, যে 9% পড়েছে। কেন পড়েছে? এই জন্যই পড়েছে। চায়নার উপর করবে, নিজের কোম্পানিও এই হবে, আর ইনফ্লেশন নিজের দেশেই বাড়বে। ইউএস যদি এরকম ট্যারিফ লাগায় বেশি বেশি, তাহলে ট্যারিফের মানে কি? ট্যারিফের মানে আমি বাইরে থেকে যা জিনিস আসছে সেই জিনিসের উপর এক্সট্রা কর বসাচ্ছি, তাহলে জিনিসটা তো মেহেঙ্গা এমনিতেই হয়ে যাবে তার নিজের দেশে। তাহলে তাহলে ওরা যখন লোকেরা সুপার মার্কেটে যাবে দেখবে জিনিসগুলো বেশি হয়ে আছে। সব জিনিস তো আমেরিকা যে তৈরি করতে পারে তা তো নয়। তাহলে আর যদি তৈরি করার প্ল্যান্টও বসায়, সেগুলো তো হতেও 3 বছর সময় লাগবে রে বাবা। কে বোঝাবে বা কি করতে চাইছেন উনিই জানেন। ওই আমি বলেছিলাম হয়তো ইলেকশনের 4 বছরের ওনার প্ল্যান আছে, যে 2 বছর বাজারকে ফেলো, তারপর লাস্ট 2 বছরে তুলবো। কি জানি, জানি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপনারা একটু সাবধানে ট্রেড করবেন। আমি নয় মার্কেট নিয়ে একদম ডেডিকেটেড ভিডিও আপনাদের কালকে নিয়ে আসবো। আর যারা আমার সাথে অপশান ট্রেডিং, এই বাজারে কিন্তু অপশান ট্রেডিং স্ট্র্যাটেজির মারফতে এবং খুব সাবধানে ট্রেডিংটা খুব দরকার। তা আপনারা যদি অপশান ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ট্রেডিং বা মোমেন্টাম স্টক ইনভেস্টিং শিখতে চান, তাহলে প্লিজ নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নেবেন। সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও যোগাযোগ করে নিতে পারেন। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার অ্যাপের মধ্যে সেখানেই অপশান অ্যান্ড মোমেন্টাম স্টক ইনভেস্টিংয়ের কোর্সটা চলে আসবে। 10ই এপ্রিল থেকে কিন্তু ক্লাস স্টার্ট, তার আগে জয়েন করে নেবেন, কোনো অসুবিধা নেই। মানে প্রায় প্রায় 1.5 মাসের মতো আমি কোর্সটা রেখেছি, আমার মেন্টারশিপের আন্ডারে আপনারা থাকবেন। সুতরাং আশা করি একটা ভালো কোর্স হতে চলেছে, আপনাদের সাথে ভালো সময় আমি অতিবাহিত করতে পারবো। 10ই এপ্রিলে ক্লাস শুরু, তার আগে জয়েন করে নেবেন। সঞ্জয় টক্স অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। সে আপনি কোর্সে জয়েন করুন বা না করুন, এই অ্যাপটা ডাউনলোড করে রাখবেন, কারণ এখানে আমি কিন্তু নতুন ধরনের কোনো যদি ফ্রি ওয়েবিনার আমি হোস্ট করি বা লাইভ ক্লাসেস আমি যদি করাই ফ্রিতে, সেগুলোর নোটিফিকেশনও আমি কিন্তু ওই অ্যাপের মাধ্যমেই দেব এবং অ্যাপেই করাবো। সুতরাং অ্যাপটাকে একটু ইনস্টল করে রাখবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।